আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে শুরু হয়েছে মার্চ ফর ফেলানি কর্মসূচি। এতে অংশ নিয়েছেন সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়করা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কর্মসূচির বিস্তারিত কি খবরাখবর এবং তথ্য কি আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আয়োজনে কিন্তু ফেলানি ফর মার্চ ইতিমধ্যে শুরু হয়েছে। আপনাকে যদি দেখাতে চাই, একটি বিশাল র্যালি কিন্তু কুড়িগ্রাম থেকে রওনা দিয়েছে ফেলানির বাড়ির উদ্দেশ্যে। ফেলানির বাড়ি যেতেই কিন্তু 4 থেকে 5টি জায়গায় কিন্তু পথসভা করার কথা রয়েছে। এছাড়াও আজ এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম। আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে অসংখ্য কিন্তু ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই র্যালিতে। দেখাতে চাই অসংখ্য মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই লং ফর মার্চে আসলে যোগ দিয়েছেন। এছাড়াও কিন্তু এই লং ফর মার্চে উপস্থিত রয়েছেন সীমান্তে যে ফেলানি হত্যার ফেলানির বাবা, সেই ফেলানির বাবাও কিন্তু এই র্যালিতে কিন্তু উপস্থিত রয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আপনারা দেখছেন যে বিশাল একটি র্যালি কিন্তু কুড়িগ্রাম থেকে ইতিমধ্যে কুড়িগ্রাম শহর থেকে রওনা করেছে। এটি কুড়িগ্রাম ফেলানির বাড়ি যেতেই কিন্তু 4 থেকে 5টি জায়গায় কিন্তু পথসভা করার কথা রয়েছে। আপনি যদি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এই বিশাল র্যালিতে কিন্তু উপস্থিত রয়েছে সার্জিস আলম। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আপনাদেরকে জানিয়ে রাখি, এই সকল সীমান্তে সকল ধরনের হত্যা বন্ধের দাবিতে কিন্তু এই লং ফর মার্চ অনুষ্ঠিত হচ্ছে। বিশাল একটি র্যালি কিন্তু আপনাদেরকে দেখাতে চাই যদি আমি, যে হাজার হাজার কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে রওনা দিয়েছে। এটি কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী উপজেলার যে ফেলানির বাড়ি রয়েছে, সে ফেলানির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফেলানির বাড়ি যেতেই কিন্তু 4 থেকে 5টি জায়গায় কিন্তু পথসভা করার কথা রয়েছে। এই আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে এই পথসভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক সার্জিস আলম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদের যদি একটু দেখাতে চাই যে একটু দেখবেন যে অসংখ্য মানুষ কিন্তু আসলে এই র্যালিতে অংশ নিয়েছে। শুধু ছাত্র জনতা ছাড়াও কিন্তু বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, দেখবেন যে বিশাল একটি কিন্তু র্যালি যে এই মুহূর্তে কুড়িগ্রাম শহরের মাঝেই রয়েছে। শহর থেকে আসলে যাত্রা শুরু করেছে। শহরের বাইরে হয়ে কিন্তু পাটেশ্বরী বাজার এবং উমরপুর বাজার, ব্যাপারীহাট সহ নাগেশ্বরী বাজারে পথসভা করার কথা রয়েছে। আপনাদের দেখাতে চাই যে এই মুহূর্তে এই বিশাল র্যালিটিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও কিন্তু ছাত্র জনতা রয়েছে এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু রয়েছে সার্জিস আলম। আপনি দেখছেন যে বিশাল একটি র্যালি কিন্তু এই শহরের মাঝ দিয়ে শহর পাড়ি দিচ্ছে আর কি। শহরের পরেই হয়তো একটি জায়গা রয়েছে, পাটেশ্বরী নামে একটি জায়গা রয়েছে, সেই পাটেশ্বরীতে পথসভা করার কথা রয়েছে। এই ছিল আসলে তোহা এই যে লং ফর মার্চের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে শুরু হয়েছে মার্চ ফর ফেলানি কর্মসূচি এবং এ বিষয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। নড়াইলে বেড়েছে ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য, এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, যানজট নিরসনের প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, নড়াইলে কিন্তু ইজি বাইক এবং ইজি ভ্যানের কারণে নিয়মিত যানজট লেগেই থাকে। বিশেষ করে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবারের দিন এখানকার হাটের দিনের কারণে এইখানে প্রচুর পরিমাণে যানজট লেগে থাকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিয়মিত যে ট্রাফিকিং যে ব্যবস্থাগুলো রয়েছে, তারা কিন্তু তাদের মতো করে
যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং চেষ্টা করে কিন্তু তারা তাদের যে কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকলেও কিন্তু যানজট নিয়ন্ত্রণ করে তাদের কিন্তু অনেক বেগ পেতে হয়। বিশেষ করে নড়াইল পৌরসভার পক্ষ থেকে প্রায় 1000-এর উপরে ইজি বাইকের চলাচলের অনুমতি দেওয়া থাকলেও প্রায় 3000 ইজি বাইক এবং ইজি ভ্যান সহ প্রায় 4 থেকে 4500 ইজি বাইক ইজি ভ্যান এই শহরে কিন্তু চলাচল করে থাকে, যার কারণে কিন্তু যে যানজটের যে বিষয়টা সেটি কিন্তু দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে কিন্তু লেগেই থাকে। এই জন্য এই শহরের মধ্যে দিয়ে অনেক সময় বাস এবং ট্রাকও চলাচল করে থাকে। সেই জন্য কিন্তু পুলিশ তাদের এই যে ট্রাফিকিং যে ব্যবস্থা রয়েছে সেটি নিয়ন্ত্রণ করতে কিন্তু যানজট নিয়ন্ত্রণ তাদের যে অনেক সময় কিন্তু অনেক বেগ পেতে হয়। এই বিষয়টি নিয়ে যানজট নিয়ন্ত্রণের জন্য জেলার যে ঊর্ধ্বতন যে সর্বোচ্চ যে ফর্ম রয়েছে, আইন শৃঙ্খলার যে কমিটি রয়েছে, সেখানে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এইটি নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু নিয়ন্ত্রণ করা যে সেটি কিন্তু আসলে কার্যক্রমগুলো চলে সেগুলো তারা তাদের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এ বিষয়ে আমরা আরেকটু জানার চেষ্টা করব নড়াইলের ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামানের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। ট্রাফিক নিয়ন্ত্রণে, যানজট নিয়ন্ত্রণে আপনারা আসলে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করছেন? আসলে এই নড়াইল ডিস্ট্রিক্ট আপনাদের হচ্ছে এক রাস্তার শহর। এখানে যে কোনো রাস্তায় একটা যে কোনো প্রবলেম হলে যে আমি গাড়িটা অন্য দিক দিয়ে ডাইভারশন দেব, সেরকম কোনো সুবিধা এখানে পাওয়া যায় না। সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে যানজটের সৃষ্টি হয়। যেমন দেখেন এখন 4 লেনের কাজ চলছে, বিভিন্ন জায়গায় রাস্তা কাটা এবং রাস্তা বন্ধ থাকে। সেই ক্ষেত্রে যে আমি অন্য দিক দিয়ে ডাইভার্ট করে দেবো গাড়িটা, সেরকম সুযোগ নাই। এই সীমিত রাস্তা দিয়েই আমাদেরকে এই কনজাকশন মোকাবেলা করতে হচ্ছে। আর বিশেষ করে নড়াইলে আপনার যে যানজট যেটা হয় সেটা হচ্ছে ইজি বাইকের কারণে। আগে আপনার ইজি বাইক একটা নিয়ন্ত্রিত ছিল, যেটা মেনলি পৌরসভার যতগুলো এই ইজি বাইক ছিল ততগুলোই চলতো। বিশেষ করে ইউনিয়ন বা অন্য অঞ্চলের গাড়িগুলো শহরের ভিতর আসতে পারতো না। কিন্তু বর্তমানে এই সমস্ত গাড়িগুলো চলে আসছে আপনার শহরের মধ্যে, যে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এটা আমাদের মেনলি এটা মেনটেন করে থাকে পৌরসভার কাজ বর্তমানে সেরকম ওনারা পদক্ষেপ নিতে পারছে না। আমরা এর আগে একটা মিটিংও করেছি এটা নিয়ন্ত্রণ করার, তো ওনারা কিছুদিন করে আর করে নাই, যে কারণে ইজি বাইকটা আপাতত নিয়ন্ত্রণ সেভাবে করা যাচ্ছে না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা তাদের যে কার্যক্রমগুলো, যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করছে তাদের জায়গা থেকে যানজট নিয়ন্ত্রণ। তো এই ছিল নড়াইল থেকে যানজটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নড়াইলে বেড়েছে ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। রাজবাড়ীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্ধ থাকায় গড়ে উঠেছে মাদকের আখড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বাস টার্মিনাল বন্ধ থাকার কারণ কি এবং এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং প্রশাসন বা কি বলছে জানাবেন? ধন্যবাদ। তো আপনি যেমনটি জানাচ্ছেন, রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল 3 দশক যাবত অর্থাৎ 30 বছর যাবত সচল হয়নি। উদ্বোধনের পর থেকে এখনো যাবত এই বাস টার্মিনাল, কেন্দ্রীয় যে বাস টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনালটি বন্ধ রয়েছে, সচল হয়নি। তো তৎকালীন 1,74 লক্ষ টাকা ব্যয় এই বাস টার্মিনালটি তৈরি হয়। তো অপরিকল্পিতভাবে এই বাস টার্মিনালটি তৈরি হওয়ার কারণে এখানে কিন্তু কোনো যানবাহন বা কোনো যাত্রী বা আসে না। এই চিত্রটি আমরা নিয়োগও হয়েছে এই ব্যাপারে, কিন্তু এখানে বাস টার্মিনালটি এখনো পর্যন্ত সচল হয়নি। আর বাস টার্মিনালটি সচল না হওয়ার কারণে এই টার্মিনালটি এখন আর টার্মিনাল নেই, এখন মাদকের আখড়া হিসেবে গড়ে উঠেছে। সন্ধ্যা হলেই কিন্তু এখানে বিভিন্ন প্রকার মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায় বলে স্থানীয়রা কিন্তু জানিয়েছেন। আর বাস টার্মিনালটি এই সচল না হওয়ার কারণে যে সকল বিকল গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এখানে মেরামত করা হয় বা এখানে নোংর গাড়িগুলো কিন্তু থাকে।
আর এই যে টার্মিনালের যে চত্বরে রয়েছে এখানে কিন্তু গরু ছাগল চড়ানো হয় বলে বা আমরা দেখতে পাচ্ছি, বা এটাই তো এই যে কোটি কোটি টাকার টার্মিনালটি বিকল হয়ে পড়ে থাকা কিন্তু এই রাজবাড়ী জেলার যে সকল যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর শহরে যারা যে সকল এই টার্মিনালটা সচল না থাকায় যে যাত্রীরা কিন্তু শহরে তাদেরকে গাড়িগুলো থামাতে হচ্ছে, আর গাড়িগুলো থামানোর কারণে ছোট ছোট যানবাহনের সাথে কিন্তু তাদেরকে ছোট বড় দুর্ঘটনা ঘটতে হচ্ছে এবং শহরে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী বা চালকরা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এ ব্যাপারে আমরা রাজবাড়ী মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ইটা বাস টার্মিনালটি অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে, আর অপরিকল্পিতভাবে তৈরি হওয়ার কারণে যেখানে বাইপাস সড়ক না থাকার কারণে কিন্তু যাত্রীরা এখানে নামতে চায় না, আর তাদেরকে বাধ্য হচ্ছে কিন্তু শহরের মধ্যে কিন্তু তাদেরকে নামাতে হচ্ছে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। জেলা প্রশাসক কিন্তু আমাদেরকে বলেছেন যে এটা অচিরেই মালিক সমিতি এবং শ্রমিকদের সাথে বসে সমাধান করে অচিরেই কিন্তু তারা এই বাস টার্মিনালটি সফল করবেন বলে তারা একটি ধারণা দিয়েছে। তবে একটা বিষয় আমরা জানি যে এরকম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েছেন, তবে আশ্বাসটা কখনো বাস্তবায়ন হয়নি 30 বছরেও। 30 বছরে বাস্তবায়ন না হয় সাধারণ যে মানুষ রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু একটু হতাশা রয়েছে, কারণ 30 বছর যাবৎ এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি বন্ধ থাকার কারণে এলাকাবাসীর নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি এখানে এই টার্মিনাল ঘিরে 116টি দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। অনেক দোকানদারের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে টার্মিনালটি সচল না থাকার কারণে তাদেরকে কিন্তু প্রতি মাসেই কিন্তু তাদের লোকসান গুনতে হচ্ছে। তো আমরা যদি বলি যে 30 বছর যাবত কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্ধ থাকায় যে যাত্রীরা বা চালকরা কিন্তু যে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ছিল রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ শামীম। রাজবাড়ীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্ধ থাকায় গড়ে উঠেছে মাদকের আখড়া, এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। আর নাজিম, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ভূমিকা কেমন দেখছেন এবং সার্বিক কি চিত্র আছে সেখানকার আমাদেরকে জানাবেন। যানজটের কথা বলতে গেলে পুরো চট্টগ্রাম নগরে যানজটের শহর পরিণত হচ্ছে ধীরে ধীরে, কারণ আমরা গত আসলে বছর খানেক ধরে চট্টগ্রাম যানজটে যে লেগে থাকে সেটা কিন্তু লেগে আছে। কারণ আমরা এখন যেখানে রয়েছে নগরীর ওয়াসার মোড় এলাকা, এখানে কিন্তু যানজটের নিত্য সঙ্গে কিন্তু ট্রাফিক যে চট্টগ্রামে বিপিএল খেলাকে কেন্দ্র করে ট্রাফিক একটু তৎপর বাড়ার কারণে কিন্তু যানজট কিছুটা কম, কিন্তু নগরের অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে বা মোড় রয়েছে, বিশেষ করে বদরাট, মুরাদপুর, 2 নম্বর গেট, জিসি, লালখান বাজার, নিউ মার্কেট, দেওয়ানহাট, আগ্রাবাদ, এসব এলাকায় কিন্তু যানজট বলতে গেলে আপনার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে সকাল 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত যানজটে নাখাল থাকে নগরবাসী। আর তারপর বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মানে অফিস শুরুর সময় এবং অফিস শেষ সময় এগুলোতে যানজটে পুরো চট্টগ্রাম আসলে বলা যায় হজবরল অবস্থা। কারণ যানজটের কারণে যে অফিসগামী যারা রয়েছে, বিশেষ করে স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের মাঝে যে একজন বিভীষিকাময় সময় পার করে, কারণ অনেক সময় আমরা দেখেছি অফিসের যে সময়টুকু সেটি কিন্তু গাড়িতে পার হয়ে যাচ্ছে, এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করেন ছাত্রছাত্রীরা, তারাও কিন্তু অনেক সময় ক্লাসের ঘন্টা কিন্তু গাড়িতে বসে শেষ হয়ে যাচ্ছে। এতে করে আসলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নগরীতে আসলে কিছু কিছু সড়ক এলাকায় উন্নয়নের কাজ চলার কারণে কিন্তু সড়ক ছোট হওয়ার কারণে যানজট লেগে যাচ্ছে। তবে নগরবাসী বলছে যেখানে সেখানে যত্রতত্র পার্কিং করার কারণে, অবৈধ ব্যাটারি চালিত রিক্সার পাশাপাশি ফিটনেসবিহীন যেসব গণপরিবহন রয়েছে সেগুলোর কারণে কিন্তু যানজট ধীরে ধীরে বাড়ছে। আর বিশেষ করে যেসব গণপরিবহন রয়েছে তারা যেখানে সেখানে নামিয়ে যাত্রী ওঠানামা করা এবং সড়কের গুরুত্বপূর্ণ যেসব সড়ক রয়েছে সেই সব সড়কে অবৈধ পার্কিং এর কারণে মূলত যানজট লেগে আছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যানজট নিরসন করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কিন্তু আসলে এগুলো চোখে পড়ার মতো না। তবে নগরীর উত্তর এলাকায় যদি যানজট কিছুটা কম হলেও যেগুলো বন্দর এলাকা রয়েছে সে বন্দর এলাকায় কিন্তু যানজট দীর্ঘ, কারণ বন্দর কেন্দ্রে যেসব লরি বা খাবার ভ্যান রয়েছে সেগুলো কিন্তু বের হলে সে সকাল থেকে সারা দিন পর্যন্ত বা সারা রাত বলা যায় অনেক সময় 4 থেকে 5 ঘন্টা সড়কে বসে থাকতে হয় সেই যানজটের কারণে। তো
নগরবাসী বলছেন যানজট দূর নিয়ে আসলে সরকারি যেসব সেবা সংস্থাগুলো রয়েছে যারা কাজ করেন তাদের সাথে সমন্বয় করে আসলে কাজ করলে কিন্তু চট্টগ্রাম থেকে যানজট দূর হবে, নয়তো এই যানজটের শহর ধীরে ধীরে আরো যানজটের ভয়াবহ আকার নিবে। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী একেএম নাজিম। 15% ভ্যাট ও 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন রেস্তোরাঁ মালিকরা। এদিকে বর্ধিত কর প্রত্যাহারের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি সাভারে। ইমন, দাবি তো সরকার মেনে নিয়েছে, এখন তাদের কি দাবি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি তোয়া, যেমনটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা এই যে মূল্য সংযোজন কর বৃদ্ধির যে প্রত্যাহারের যে দাবিতে তারা মানববন্ধনটি করছিলেন, তারা কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সেটি উইথড্র করে নিয়েছে, অর্থাৎ সরকার সেটি মেনে নিয়েছে যে পূর্বের যে 5% ভ্যাট ছিল সেটি কার্যকর থাকবে। তবে এখানে যারা দেখতে পাচ্ছেন যে মানববন্ধনে অংশ নিয়েছে তারা যেটি বলছেন যে এর আগে যে 5% সরকার ভ্যাট নির্ধারণ করেছিল সেটি কিন্তু তারা 3% নামিয়ে এনে সেটি কার্যকর রাখার প্রস্তাবে কিন্তু তারা বিগত দিনেও দাবি তুলেছেন, আন্দোলন করেছেন এবং এখন তারা যে মানববন্ধনে কিন্তু সেই কথাটি বলছেন যে সরকার যেহেতু এই যে 5% ভ্যাট নির্ধারণ করে দেওয়ার ফলে ব্যবসায়ীরা যেই পরিমাণ ভ্যাট দিচ্ছিলেন তারা বলছেন যে এই 3% নামিয়ে আনলে সেই পরিমাণটি আরো বৃদ্ধি পাবে। অনেকেই দেখা যাচ্ছে 5% করার কারণে অনেকে ভ্যাট দিচ্ছেন না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বলছেন যে 3% যদি এটাকে নামিয়ে নিয়ে আসে সেটা সেই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে, ভ্যাট আরো অতিরিক্ত সেটা কিন্তু সরকার কালেক্ট করতে পারবে। এছাড়া যেহেতু বর্তমানে বাজার পরিস্থিতি সবকিছুরই ঊর্ধ্বগতি, সেই সময় এসে রেস্তোরাঁ মালিকরা বিশেষ করে যারা আজকে এসেছেন রেস্তোরাঁ এবং এই যে সাভার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাভার শাখায় যারা আছেন এবং সাভারে যারা মিষ্টি ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে এমনি যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে সময় এসে সরকার যে ঘোষণাটি দিয়েছিল এটি কিন্তু তারা বলছেন যে মরার ওপর খাড়ার ঘা। সেই সময় এসে সরকার যেহেতু 15% এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং তারা বলছেন যে 5% যে সিদ্ধান্তটি আছে সেটি থেকেও যদি সরকার 3% করে তাহলে যে পরিমাণ সরকার এই ভ্যাট আদায় করছে তার সংখ্যাটা কিন্তু আরো অনেক বেড়ে যাবে এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সকলে ভ্যাট দিবে। আমরা এখানে যারা আজকে মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে আজকে এরপরে যেহেতু সরকার 15% দাবি থেকে সরে এসেছেন তারপরে তাদের কি দাবি রয়েছেন? আমরা দাবি নিয়ে আসি আমাদের যে ভ্যাট যে সিস্টেম, আমরা ব্যবসা করার ক্ষেত্রে ভ্যাটটাকে আমাদের 5% ছিল, এটা আমাদের পূর্বের অনেক দাবি ছিল যে আমরা 5% যখন উন্নীত করেছিল তখন এনবিআর থেকে তথ্য দেওয়া হয়েছিল, আমরা আমাদের নেতৃস্থানীয় আমাদের যে নেতা আছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি ভ্যাট কালেকশন 19% বেড়ে গিয়েছিল। তা আমাদের বিশ্বাস আমাদেরকে যদি সমতার সাথে ব্যবসা করতে দেয় এবং ভ্যাটের পরিধি যদি বাড়ায়, যে আমরা ভ্যাট এখন 10 জন দেই, ভ্যাট অফিস কি করে 10 জনকেই চাপাচাপি করে ভ্যাটের জন্য, কিন্তু এখানে আমাদের 500-র অধিক রেস্টুরেন্ট আছে, যদি 500 প্রত্যেকেই যদি ভ্যাটের আওতায় আনে ভ্যাট অটোমেটিক বেড়ে যাবে এবং এটাকে যদি আমাদের দাবি অনুযায়ী 3% করা হয় আমরা সহযোগিতা করব, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সহযোগিতা করবে গ্রাহকের কাছ থেকে 100% ভ্যাট কালেকশন করে আমরা 100% সরকারকে দিতে চাই। তাতে সরকার লাভবান হবে, গ্রাহক লাভবান হবে, আমরা ব্যবসায়ীরা লাভবান হব। কিন্তু যদি 15%ই রাখে আমরা বাঁচবো না। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন তারা বলছিলেন যে যেহেতু এই যে ভ্যাট বৃদ্ধির কারণে কিন্তু ব্যবসায়ীরা তারা গ্রাহকদের কাছ থেকে ওইভাবে ভ্যাট আদায় করতে পারছিলেন না, যেটি সরকারকেও তারা সেভাবে দিতে পারছিলেন না। তবে 3% নামিয়ে আনলে কিন্তু এটি তাদের পক্ষে সম্ভব হবে। এখন এই মানববন্ধন থেকে যারা অংশ নিয়েছিলেন তারা ভ্যাট অফিসে একটি র্যালি করে যাবেন। আর এই বিষয়ে আরো খবর জানতে খুলনায় চলে যাব, অপর প্রান্তে রয়েছেন সহকর্মী রকি, বিস্তারিত জানাবেন বাকিটা রকি। ধন্যবাদ ইমন।
ইমন, আপনাকে ধন্যবাদ। 15 ভাগ ভ্যাট ও 10 ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছেন রেস্তোরাঁ মালিকরা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশের মতো মেয়র কাউন্সিলরদের অপসারণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কবে নাগাদ এই সমস্যার লাঘব হবে এবং এ নিয়ে প্রশাসন কি বলছে? প্রশাসন এই নিয়ে কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না, অর্থাৎ তারা বলছেন যে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টি তারা কিন্তু স্থানীয়ভাবে কার্যকর করবেন। অর্থাৎ আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণ করার পর একেবারেই কিন্তু বিভিন্ন কাজে কিন্তু নানা ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ, নাগরিক সনদ সহ বিভিন্ন সনদের কারণে কিন্তু মানুষদেরকে কিন্তু চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা সংশ্লিষ্ট কাউন্সিলর ওয়ার্ডে এসেও কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। শুধুমাত্র তাদেরকে নির্ভর করতে হচ্ছে যে কম্পিউটার অপারেটর রয়েছে তার উপরে, এবং কম্পিউটার অপারেটর কিন্তু প্রশাসকের কাছে কাগজপত্র নিয়ে গেলে সেগুলো স্বাক্ষর করার পর কিন্তু তারা নাগরিকদের যে সেবাটুকু সেটি কিন্তু দিতে পারছেন। এবং যারা মামলার সঙ্গে জড়িত নয়, বিভিন্ন কাউন্সিলর রয়েছেন, তারা বলছেন যে তাদেরকে যেন পুনর্বহাল করা হয় সেই বিষয়টি বলছিলেন, যাতে করে নাগরিক সেবা তারা নিশ্চিত করতে পারেন সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা এখন রয়েছি 11 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ আলম রয়েছেন। তিনি কিন্তু কাউন্সিলর বর্তমানে দায়িত্ব না থাকার পরেও কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষদের যে সেবা সেটি কিন্তু তিনি নিশ্চিত করে যাচ্ছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, আপনাদের তো বিভিন্ন দাবি দেওয়া ছিল, এখন আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক, কারণ এই সরকারকে বিভ্রান্তি করার জন্য আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ আজকে এই সরকার যদি স্থানীয় সরকারটা হচ্ছে জনগণের একদম কাছের লোক, জনগণের কাজগুলাই কিন্তু স্থানীয় সরকার যারা প্রতিনিধি থাকে তারাই কাজ করে, তাদের মাধ্যমেই কিন্তু সরকারের ভালো মন্দ সব কিছুই হয়। কিন্তু আজকে এই সরকারকে বিভ্রান্তি করার জন্যই কিন্তু আজকে এই আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এই নাগরিকদের সুবিধার স্বার্থে আমাদেরকে পুনর্বহাল করা হোক। এবং আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছি যে অডিশন সার্টিফিকেট নিয়ে, যে অডিশন সার্টিফিকেটটা আছে সেটা যারা প্রশাসক হিসেবে দায়িত্ব আছেন তারা এলাকার কেউ না, আমার ময়মনসিংহের সিটি কর্পোরেশনের বাইরে এবং অন্য অন্য ডিস্ট্রিক্টের তারা কাউকে চিনে না, সেই কারণে অডিশন সার্টিফিকেটগুলো দিচ্ছে না। এতে মানুষের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। অপসারণকৃত কাউন্সিলর তিনি কিন্তু বলছিলেন বিশেষ করে নাগরিকরা কিন্তু অডিশন সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু তারা চরমভাবে ভোগান্তির মধ্যে পোহাচ্ছেন এবং তারা বলছেন যে যাদের নামে মামলা নেই এবং যারা নিরপেক্ষ হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাদেরকে যেন পুনর্বহাল করে নাগরিক সুবিধা যেন বৃদ্ধি করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। নানা অনিয়মের কারণে নোয়াখালীতে বন্ধ রয়েছে গণপূর্ত বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছেন এবং কবে নাগাদ স্বাভাবিক হতে পারে নির্মাণ কাজ? তোয়া বলছিলাম, নোয়াখালী জেলা গণপূর্ত বিভাগের বিভিন্ন যে স্থাপনা রয়েছে, বহুতল ভবন রয়েছে, সেগুলো নির্মাণের কথা। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা গণপূর্ত ভবনের সামনে, যেটি নোয়াখালী জেলা শহরের যে উপরে অবস্থিত। তা আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে দিতে চাই। এই পূর্ত ভবনের অধীনে নোয়াখালীতে প্রায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ চলছে। উদাহরণ হিসেবে বলা যায় যে নোয়াখালী জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট ভবন, বিশেষ করে 7 তলা ভবন, জেলা পুলিশ সুপার ভবন, জেলা প্রাণী সম্পদ অফিস, জেলা তথ্য অফিস সহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ কাজ চলছে। কিন্তু এসব কাজ দেখা যাচ্ছে যে বছর পর বছর গড়িয়ে গেলে কিন্তু শেষ হচ্ছে না। এক্ষেত্রে আমরা যেটুকু জানতে পারিছি পূর্ত ভবন সূত্রে, যে আসলে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার পরেও বা পর্যাপ্ত পরিমাণ ফান্ড থাকার পরেও কিন্তু ঠিকাদারদের গাফলতি অথবা ঠিকাদারদের যে কিছুটা উদাসীনতার কারণে কাজ বিলম্ব হচ্ছে। তা আমি এখন এ বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সাথে।
আমি তার কাছে জানতে চাইবো কেন এইসব ভবনের কাজ দীর্ঘায়িত হচ্ছে এবং কি কারণে এইসব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমাদের যে 250 বেড যে হসপিটাল ভবন, এটা প্রকল্প তো আগেই শেষ হয়ে গেছে, এটা চলতি মাসে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর এইটা যেহেতু প্রকল্প গত জুনে শেষ হয়ে গেছে, প্রকল্প জুনে ক্লোজ হয়ে গেছে, আমরা এখানে ঠিকাদারের কিছু গাফিলতি আছে, সবকিছু মিলিয়ে প্রকল্পটা দেরি হয়েছে। এখন যাই হোক, আমি আসার পর থেকে কাজের যথেষ্ট গতি বাড়াইছি এবং চলতি মাসের 31 তারিখে আমরা প্রকল্প শেষ করে দিব। আশা করছি আর দেরি হবে না। আর এসপি অফিস এবং অফিসার যেটা পুলিশের ভবন, এটা রাজস্ব প্রকল্প, এটা বিগত 3 বছর কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। গত মাসে সর্বপ্রথম 3 বছর পর গত মাসে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ পাওয়ার পর আমরা কাজের গতি বাড়াই দিয়েছি এবং আগামী 31শে মার্চ আমরা পুলিশের প্রকল্প শেষ করে দেব। এই মর্মে আমি পুলিশ হেডকোয়ার্টারে কথা বলে আসছি। একটি অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে দু একজন ঠিকাদার, যেমন গোলাম মুর্তজা মুন্না এবং নুরনবী নামে যে দুইজন ঠিকাদার রয়েছে, তাদের নামে অভিযোগ রয়েছে যে তারা যে তাদের কাজ দীর্ঘায়িত করছে। তো তাদেরকে এই ক্ষেত্রে আপনারা অফিসিয়াল ভাবে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমরা অফিসিয়াল ভাবে কাজ দ্রুত করার জন্য সময় সময় চিঠি দিয়েছি। আমাদের তো অফিসিয়ালের বেশি কিছু করার নাই, আমরা সর্বশেষ যেটা পারি সেটা হলো টার্মিনেশন করতে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ক্যান্সেল করতে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে যেসব ঠিকাদার বিরুদ্ধে যে কাজ দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং কাজ দ্রুত শেষ করার জন্য তারা যে। অপরদিকে আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে গোলাম মুর্তজা মুন্না নামে যে ঠিকাদার রয়েছে গণপূর্তে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি যে ফান্ড থাকার পরে কিন্তু কাজ দীর্ঘায়িত করার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। তোয়া। সুজন, আপনাকে ধন্যবাদ। খনন প্রকল্পে করতোয়া নদীতে বাঁধ দেওয়ায় বগুড়া সদরের 5 শতাধিক কৃষকের বীজতলা ক্ষতির মুখে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কৃষকের ক্ষতি হয় এমন উদ্যোগ কেন নেওয়া হলো এবং এ বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? কি তথ্য আছে আপনার কাছে? তোয়া, দখল দূষণে অস্তিত্ব হারাতে বসা এক সময়ের খরস্রোতা নদী করতোয়ার প্রাণ বাঁচাতে গত বছর থেকে কিন্তু করতোয়ার 17 কিলোমিটার এবং এর পাশে সুবিল খালের 27 কিলোমিটার, মোট 44 কিলোমিটার এলাকায় খনন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমে কাজ কিছুদিন বন্ধ থাকার পরে এই শুষ্ক মৌসুমে যখন কাজ তারা শুরু করে, তখন খনন প্রকল্পের সুবিধার্থে হঠাৎই নদীর মাঝখানে নদীর প্রবাহ আটকে দিয়ে এখানে কিন্তু নির্মাণ করা হয়েছিল 2টি অস্থায়ী বাঁধ। যে 2টি অস্থায়ী বাঁধের কারণে 2 দিনের ব্যবধানে বগুড়া সদরের 60টি গ্রামের প্রায় 6 শতাধিক কৃষকের বীজতলা নিমজ্জিত হয়ে যায়। স্থানীয় ভাষায় যেটাকে বলে যে কৃষকরা যে বিছন দেয়, যেখান থেকে চারা জন্মায় তারা, সেই চারাগুলো কিন্তু মুহূর্তেই তলিয়ে যায়, যেন এক প্রকার কৃষকদের মাথায় বাজ পড়ে যায়। বড় মৌসুমের আগে এত পরিমাণ বীজতলা যদি নষ্ট হয়ে যেত, তাহলে এই বীজতলাতে যে পরিমাণ চারা আসতো, সেই চারা দিয়ে প্রায় 200 হেক্টর জমিতে তারা কিন্তু আগামী মৌসুমে বড় ধান উৎপাদন করতে পারত। এই পরিস্থিতি প্রশ্ন যখন এসেছিল কৃষকের ক্ষুধা নিবারণ কিংবা ধান উৎপাদনের, তখন কিন্তু তারা আর কেউ বসে থাকেনি। তারা কিন্তু গতকাল দুপুরেই কোস্টা কোদাল হাতে নিয়ে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এবং নিজেরা যখন আন্দোলন জানায় যে সাময়িক সময়ের জন্য হলেও তাদের যেটি দাবি 15 দিন থেকে আপাতত 30 দিনের জন্য এই খনন প্রকল্প বন্ধ রেখে বীজতলা সুরক্ষিত রাখার যে আবেদন জানায়, তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা ব্যবস্থা নেয়, এই অস্থায়ী বাঁধগুলো তারা সরিয়ে ফেলে। এখন কৃষি বিভাগ বলছে যে তারা ইতিমধ্যে তাদের প্রতিনিধি দিয়েছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য। তবে পানি উন্নয়ন বোর্ড আশা দিয়েছেন যে কৃষকের কোনো যেন ক্ষতি না হয়, তারা যে কোনো ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত। এমন পরিস্থিতিতে আসলে আমরা জানতে পারবো তদন্তের পরই যে কৃষকের কি পরিমাণ বীজতলার ক্ষতি হয়েছে বা কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিনা। তো বগুড়ার করতোয়া নদীর ধার থেকে কৃষকের বীজতলা নষ্টের খবর নিয়ে আজকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। বাগেরহাটে তারুণ্যের উৎসবে অটিস্টিক ছেলে মেয়েদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, উৎসব কি আয়োজন রয়েছে এবং দর্শনার্থীদের ভিড় সেখানে কেমন দেখছেন?
সকাল 10টা থেকে কিন্তু অটিস্টিক শিশুদের নিয়ে এখানে ক্রীড়া উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মূলত এই উৎসবের উদ্বোধন করেন এবং এরপর থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা যে অটিস্টিক শিশুরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন খেলায় মেতে ওঠে এবং এই শিশুদের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন। অভিভাবকরাও খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই যে সমাজের একটু পিছিয়ে পড়া যে শিশুদের নিয়ে এই ব্যতিক্রম আয়োজনটিতে। আমরা দেখেছি এখানে শিশুরা বেলুন ফাটানো, নাচ গান, বাস্কেটবল সহ বিভিন্ন খেলায় কিন্তু অংশগ্রহণ করেছেন। এই যে ব্যতিক্রম উৎসব, এই উৎসবে বাগেরহাট জেলার 3টি প্রতিবন্ধী স্কুলের 74 জন শিশু অংশ নিয়েছে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মূলত এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া উৎসবের সর্বশেষ খবর। তো আফরোজ। সোহান, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।